আপু এত আতঙ্কিত হচ্ছেন কেন? চোখ সরিয়ে তুর্যর চেহারায় দৃষ্টি দিতেই হুঁশ উড়ে গেল আমার। এত রাগী চেহারায় আমি কখনো দেখিনি ওনাকে। মনে হচ্ছে যেন এক নিমেষেই রাগের হুতাশনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা সুন্দর এই মেয়েটাকে। ভয় তুর্যর হাতে আলতো টান দিতেই মেয়েটাকে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেললেন উনি। আটকে উঠলাম উপস্থিত থাকা সবাই। আমার হাতটা ছাড়িয়ে তীব্র রাগ নিয়ে ফ্লোরে পড়ে থাকা মেয়েটার দিকে আঙুল তুলে বললেন, লাস্ট টাইমের থাপ্পড়ের কথা ভুলে গেছিস তাই না? এখনও তো লাজ লজ্জা হয়নি? দেখলেই গায়ে পড়ে যাস। শুধুমাত্র ভাবির বোন বলে আমার হাত থেকে বেঁচে যাস, নয়তো তোর মতো বেহায়া অসভ্য মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং, মনে রাখিস। কথাটা বলেই আমার হাতটা টেনে নিয়ে যেতে লাগলেন তুর্য। আপুর বোন অথচ কত পার্থক্য। আপু কত ভালো, আর এই মেয়ের ছেলে দেখলেই গায়ে পড়া স্বভাব। আরিয়ানা আপুর জন্য কষ্ট হচ্ছে আমার। মেয়েটাও ব্যথা পেয়েছে খুব ভালো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ছোট্ট তিতিশা ফুফিয়ে কেঁদে উঠতেই আপু কোলে তুলে মেয়েটার দিকে এগিয়ে এলো। এই মেয়ে তবে তিতিশার সেই আন্টি যে ওনাকে প্রেম নিবেদন করেছেন। রুমে এনে আমাকে খাটে বসিয়ে টেবিলের উপর থাকা ল্যাপটপ ফ্লোরে ছুঁড়ে মারল তুর্য। ভয়ে চুপসে গেলাম আমি। ওনার এরকম রূপে ভয় যেন আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। গুটিসুটি হয়ে বসে রইলাম খাটের এক কোনায়। মাথার চুল টেনে তুর্যও বসে পড়ল খাটে। পা টিপে টিপে ভীরু পায়ে পানির গ্লাস নিয়ে ধরলাম আমি তুর্যর সামনে। তুর্যর মাথা তুলে রক্তিম চোখে আমার দিকে তাকালেন। ভয়ে একটু পিছিয়ে যেতেই আমার হাত থেকে গ্লাস নিয়ে নিলেন উনি। পানি খেয়ে গ্লাসটা পাশের টেবিলে রাখলেন। হাফ ছেড়ে বেঁচেছি। আমি তো ভেবেছিলাম উনি পানির গ্লাসটা ছুঁড়ে মারবেন আমার দিকে। আমায় অবাক করে দিয়ে উনি মুচকি হাসলেন। দু হাত টেনে নিজের কোলে এনে বসালেন আমাকে। লজ্জায় কুকড়ে গেলাম আমি। হৃদয়ে মনে হলো প্রবল ঝড় উঠছে। ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে উঠলেন তুর্য, মেয়েটা ভাবির বোন, নাম অহমিকা। স্বভাব কেমন তা তো দেখলেই। ভাবিও এই বেহায়া মেয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভাবির বিয়ের পর থেকে মেয়েটা অনেকভাবে আমাকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করেছে। লাস্ট ইয়ার তিতিশার বার্থডেতে থাপ্পড় পর্যন্ত মেরেছি সবার সামনে। আমার মন কি আর অন্য কারোর জন্য সাড়া দেয় বলো? মন তো কেড়ে নিয়েছে এক অনন্যা অনেক আগেই। আশা করি ভুল বুঝবে না। কখনো যদি ভুল বুঝো অথবা অবিশ্বাস করো তাহলে এর পরিণতি একটু ভালো হবে না শ্রেয়া। অজানা ভয়ে মন কেঁপে উঠল সাথে সাথে। অস্পষ্ট সুরে জবাব দিলাম, হুম। আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন তুর্য। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললেন, যাও ফ্রেশ হয়ে নাও। মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যেতে নিলে চোখে পড়ে অহমিকা আপুকে। কোমরে মনে হয় খুব ব্যথা পেয়েছেন। আরিয়ানা আপু আইস ব্যাগ চেপে ধরে রেখেছেন হাতে। অহমিকা আপুর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন জ্বলন্ত লাভা ফাটছে। কাছে গিয়ে দাঁড়াতেই তীক্ষ্ণ চক্ষু নিয়ে আমার দিকে তাকালেন অহমিকা আপু। আরিয়ানা আপু মুচকি হেসে বললেন, শ্রেয়া, তিতাসাকে নিয়ে যাও, দেখো না খুব কাঁদছে। আর হ্যাঁ, তুর্যকে ভুল বোঝো না প্লিজ। আরিয়ানা আপুর কথায় চমকে উঠলাম আমি। যে ছেলেটা তার বোনকে ব্যথা দিয়েছে সেই ছেলেরই পক্ষ নিচ্ছেন উনি। দু বোন কিন্তু স্বভাব আচরণে কত ভিন্ন। আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তেল গরম করে মালিশ দিয়ে দিন, দেখবেন ব্যথা কমে গেছে। কথা শেষ করতে না করতেই চিল্লিয়ে উঠলেন আরিয়ানা আপু। এত জোরে গর্জে উঠেছেন যে ছোট্ট তিতিশা ভয়ে আমার কোমর জড়িয়ে ধরলো শক্ত করে। তিতিশার মাথায় হাত বুলিয়ে অহমিকা আপুর দিকে তাকাতেই তিনি তীব্র রাগ নিয়ে বলে উঠলেন, ইডিয়েট, ফালতু মেয়ে, তোমাকে কেউ নাক গলাতে বলেছে? আপু, কাজের লোক রাখো অথচ দেখো কি পণ্ডিতি করতে এসেছে। এসব মেয়েরা যেখানেই যায় মানুষকে ফাঁদে ফেলে, সবকিছু লুটপাট করে নিতে চায়। এই মেয়েকে তিতিসার জন্য রাখার দরকার নেই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। অহমিকা আপুর কথায় মনে হলো কেউ আমার হৃদয় পটে ছুরি বসিয়েছে। কান্না আটকে রাখতে চেয়েও পারলাম না। অশ্রু বেয়ে পড়তে লাগলো অঝোর ধারায়। ঘাড় ধাক্কা দিয়ে শ্রেয়াকে না, তোকে বের করা উচিত। কোমর ভেঙেও শিক্ষা হয়নি তোর? কঠিনের বাক্য শুনেই উপরের দিকে তাকিয়ে দেখলাম তুর্য দাঁড়িয়ে আছে জল শক্ত করে। তুর্যর কথায় ভিজে বিড়াল হয়ে গেল অহমিকা। তাতে দাঁত চেপে
আবারও বলে উঠল তুর্য। কথাটা বলে চলে গেলেন তুর্য। শ্রেয়া আমার হবু বউ, কোনো কাজের মেয়ে না। এ বাড়িতে তোর চেয়েও বেশি অধিকার শ্রেয়ার। ফার্দার যদি ওকে কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলেছিস তো তোর বেঁচে থাকাও কষ্টসাধ্য হবে। আমি আর না দাঁড়িয়ে তিয়াশাকে নিয়ে চলে এলাম সেখান থেকে। চোখের জল মুছে পা বাড়ালাম ওয়াশরুমে। মনে মনে ভেবে নিলাম, কারো কথায় বা কারো কটূক্তিতে কান দিব না আমি। সত্য একটাই, পৃথিবীতে সব মানুষ আমায় তাচ্ছিল্য করলেও তুর্যর কাছে আমি ওনার শুভ্র পড়ি। সব অপূর্ণতা আমায় ঘিরে ধরলেও একমাত্র তুর্যর ভালোবাসায় পূর্ণ আমি। রাত 11টা, তিতিশার সাথে বসে বসে কার্টুন দেখছি আমি। খারাপ না, ভালোই লাগছে। মনে হচ্ছে যেন ফিরে গেছি ছোটবেলায়। আমার কখনো ছোটবেলায় কার্টুন দেখার সুযোগ হয়নি। মা কখনোই টিভি দেখতে দিতেন না। আমি যদি টিভি দেখায় ব্যস্ত থাকতাম তবে ঘরের কাজগুলো কে করতো? তিতিশার দিকে তাকিয়ে বুকটা হাহাকার করে উঠলো আমার। কি সুন্দর লাগে ছোট বাচ্চাদের। তিতিশার দিকে যতবার তাকাই মনটা জুড়িয়ে যায় আমার। ইচ্ছে করে ফিরে যাই ছোটবেলার সেই জীবনে। তিতিশার মতোই উপভোগ করি নিজের লাইফটাকে। আসলে সময় থাকতে কখনোই আমরা সময়ের মূল্য দিতে জানি না। পরবর্তীতে হাই হুতাশ ছাড়া আর কিছুই থাকে না। না, আর ভাবতে পারছি না। 18 বছরের জীবনে কঠিন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি। জীবনে একবার হারিয়েছি ভালোবাসা। অতীতের সেই বিষাক্ত স্মৃতিগুলো ভেবে আর কষ্ট পেতে চাই না। বর্তমানটা খুশিতে ভরিয়ে তোলার মুখ্য। একজন সার্ভেন্ট এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, ম্যাম, তুর্জয় স্যার আপনার জন্য অপেক্ষা করছেন ছাদে। তুর্য ডেকেছে এত রাতে, কিন্তু কেন? না গিয়ে তো উপায় নেই। পরে দেখা যাবে ওনার রাগের দাপটে আমার অবস্থা মর্মান্তিক। তিতিশাকে ঘুম পাড়িয়ে দিবেন। আমি কথাটা বলেই মাথায় ওড়না জড়িয়ে চলতে লাগলাম আমি ছাদের দিকে। ছাদের দরজায় এসে দাঁড়াতেই চাঁদের দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল আমার। চাঁদের আলোয় কি সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। অর্ধপূর্ণ চাঁদটা আলো ছড়িয়ে দিচ্ছে পুরো ছাদে। ছাদের কার্নিশ ঘেঁষে পেছন ফিরে আকাশপানে তাকিয়ে আছে তুর্য। ধীর পায়ে ওনার পেছনে গিয়ে দাঁড়ালাম আমি। পেছন থেকে না মুড়েই বলে উঠলেন, আজকে আমার সাথে জ্যোৎস্না বিলাস করবে শুভ্রপরী? আজ নিজের মন মতো সাজাবো আমি তোমায়। অপরূপ সৌন্দর্যের অধিকারী চাঁদও জ্বলবে তোমায় দেখে। ওনার এই কথাগুলোই যথেষ্ট হৃদয়ে তোলপাড় করার জন্য। দৃঢ় কণ্ঠে বললাম, আমাকে পেছন থেকে টেনে সামনে নিলেন তুর্য। মাথার ঘোমটাটা সরিয়ে দিতেই চমকে উঠলাম আমি। জড়তা নিয়েই বলে উঠলাম, কি করছেন? হুশ। হঠাৎ অনুভব করলাম আমার চুলের ভাঁজে কিছু পরিয়ে দিলেন উনি। কপালে এসে জিনিসটা ঠেকাতেই অজান্তেই হাত চলে গেল কপালে। স্পর্শ করতেই বুঝতে পারলাম টিকলি পরিয়ে দিয়েছেন, ফুলের টিকলি। কিছু একটা মনে পড়তেই হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। কানেও ফুলের দুল পরিয়ে দিলেন তুর্য। ফুলের সুবাস নাসারন্ধে পৌঁছাতেই মস্তিষ্কে ধারণ করে নিল এটা বকুল ফুল। বকুল ফুলের মালা হাতে ও গলায়ও পরিয়ে দিলেন তুর্য। পরানো শেষে আমায় ঘুরিয়ে দাঁড় করালেন ওনার সম্মুখে। ভীষণ অস্বস্তি ও লজ্জায় মাথা নত করে রইলাম আমি। থুতনি ধরে মুখটা উপরে তুললেন তিনি। তাকাতেই লজ্জায় স্তম্ভিত হয়ে পড়লাম। ওনার চোখে মুগ্ধতায় ভরপুর অন্যরকম নেশা সমাহার। নেশাতুর কণ্ঠে বলে উঠলেন, মাশাআল্লাহ, বলেছিলাম না একদিন সাজাবো তোমায় বকুল ফুলের মালায়। আমার কল্পনার চেয়েও বেশি অপসরী লাগছে তোমায়। সম্মোহন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কোমরে 2 হাত রেখে নিজের সাথে মিশিয়ে নিলেন আমাকে। 2 চোখে চুমু এঁকে দিলেন যত্ন সহকারে। দুগালে অধরের ছোঁয়া পেতেই লজ্জা আমায় ঘিরে ধরল ভীষণভাবে। 2 হাতে গলা জড়িয়ে ওনাকে জাপটে ধরলাম শক্ত করে। ওনার বুকে ঠোঁটের ছোঁয়া দিতেই কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলে ধরলো আমাকে। আতঙ্কিত হতেই উনি মুচকি হেসে বলে উঠলেন, ভয় নেই জান, আমি আছি তো। ঠোঁট দুটো প্রশান্ত করে ফিল করতে লাগলাম মুহূর্তটা। নির্মল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীরে। শিউরে উঠছি বারবার। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল মন জুড়ে। আমায় শূন্যতে রেখেই উচ্চস্বরে বলে উঠলেন তুর্য, বিয়ে করবে আমায় শুভ্রপরী? হবে কি বন্দি আমার হৃদ মাঝারে? আমার শূন্য বুকে পূর্ণতা নিয়ে আসবে কি তুমি? শূন্য আমি, অপূর্ণ আমি তোমায় ছাড়া। তোমাতেই পূর্ণ আমি হতে চাই শুভ্রময়ী কন্যা। তোমাতেই পূর্ণ আমি সর্বদা। খুশিতে টকবক হয়ে উঠল আমার ক্লান্ত অবিশ্রান্ত মনটা। চোখে এসে ভিড় জমালো হাজারো অশ্রুকণা। ভালোবাসার মানুষকে চিরতরে পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে, পেয়েও হারিয়েছি আমি।
আর হারাতে চাই না কিছু। ডুকরে কেঁদে উঠলাম আমি। কান্না মিশ্রিত স্বরে আপনার শূন্য বুকে পূর্ণতা হয়ে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই আমি। হতে চাই আপনার অর্ধাঙ্গিনী। আমার এই অপূর্ণ জীবনটাকে পূর্ণতায় ভরিয়ে তুলতে চাই আপনার সাথে। অশ্রুকণা গড়িয়ে পড়ল তুর্যর কপাল বরাবর। শূন্য থেকে নামিয়ে নিজের বুকে প্রচণ্ড জোরে আমায় আঁকড়ে ধরলেন তুর্য। কেঁদে দিয়েছেন তিনিও। ভালোবাসি শুভ্রপরি, প্রমিস করো আর কখনো হারিয়ে যাবে না আমায় ছেড়ে। আমায় দম বন্ধকর পরিস্থিতিতে ফেলে আর কখনো উদাসীনী হবে না তুমি। কখনো না। আপনার হাতটা ধরেই পার হবে আমার বাকি জীবনটা। ছাদে পাতানো বিছানার পাশাপাশি শুয়ে চাঁদ দেখতে ব্যস্ত আমিও তুর্য। এক দৃষ্টিতে তাকিয়ে চাঁদের সৌন্দর্য বিলাসে মগ্ন চিরকুট লেখক। ওনার দিকে এক পলক তাকিয়ে আমি বলে উঠলাম, আমি কিছু বলতে চাই তুর্য। মুখে মুচকি হাসি নিয়ে হাতে মাথা ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন তুর্য। চোখে তার স্পষ্ট আমি কি বলতে চাই সেটা শুনতে চায় সে। মনে একটু সাহস জুগিয়ে বললাম, আমি যা বলবো তাতে হয়তো আপনি রেগে যাবেন, তবে আমি চাই অতীতের কিছু বিষাদের স্মৃতি আপনাকে জানিয়েই আপনার সাথে নতুন পথে হাঁটতে। চাঁদের আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তুর্যের মুখে রাগ স্পষ্ট। নিচে রাখা তুর্যর হাতটা কাপা কাপা হাতে স্পর্শ করলাম আমি। নিমেষেই তুর্যর কঠিন চাহনি মোহনীয় দৃষ্টিতে পরিণত হলো। আমার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিলেন শক্ত করে। আজ বলতে চাই আমি তুর্যকে আমার জীবনের কষ্টগুলো। এক চাপা কষ্ট, চাপা আর্তনাদ থেকে মুক্তি পেতে চাই আমি। যা কেউ জানে না তা জানার অধিকার আছে তুর্যর। জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তুর্যর দিকে তাকিয়ে করুণ স্বরে বলতে শুরু করলাম, বিয়ের প্রথম রাতেই আমি আপনার খালাতো ভাই আভাসের হাতে ধর্ষিত হয়েছি। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে জোর করে সম্পর্ক স্থাপন করা তো ধর্ষণই, তাই না? সাথে সাথেই উঠে বসলেন তুর্য। আমায় টেনে মিশিয়ে নিলেন নিজের বুকে। ওনার মুখের দিকে না তাকিয়েই বুঝতে পারছি কথাটা বড্ড গেঁথেছে ওনার বুকে। হয়তো রক্তক্ষরণও হচ্ছে হৃৎপিণ্ডে। এটাই স্বাভাবিক। যেই মেয়েটাকে নিজের চোখে চোখে রেখেছে, পাগলের মতো ভালোবেসেছে, সেই মেয়েটাকে অন্য কেউ কলঙ্কিত করেছে, সেটা মেনে নেওয়া হয়তো খুবই কঠিন। বুকে মাথা রেখেই আমি আবার বলতে লাগলাম, যেমনই হোক নিজেকে মানিয়ে সংসার করতে চেয়েছি আভাসের সাথে। ওনার মনে আমার জন্য হিংসা ব্যতীত কিছুই ছিল না। রাত দুপুরে মদ খেয়ে বাড়ি ফেরা ছিল ওনার অভ্যেস। বিয়ের পর জানতে পারি সিনথি আপুর সাথে ওনার প্রেমের সম্পর্ক ছিল বহু আগে থেকে, কিন্তু মা সেটা মেনে নেননি। কারণ সিনথি আপুর আরো অনেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যা কোনোভাবেই বিশ্বাস করতে রাজি ছিলেন না আভাস। বহু কষ্টে তাকে জোর করে মানানো হয় বিয়ের জন্য। বিয়ে তো উনি করেন, কিন্তু সিনথি আপুর সাথে রাত দিন ঘোরাঘুরি আরো বেড়ে যায়। মনের মাঝে ক্ষোভ নিয়ে নিজের দেহ চাহিদা মেটাতেন উনি। প্রতিবাদ করতে গেলেই মারধর করতেন আমায়। জানেন, তখন খুব মনে পড়তো আপনার কথা। মনে হতো আপনি আসবেন, আমায় প্রোটেক্ট করবেন। কত যে নিদ্রাবিহীন রাত কাটিয়েছি আপনার স্মরণে তা হিসাব ছাড়া। সারাক্ষণ অপেক্ষা করতাম আপনার চিরকুটে। আশায় থাকতাম শুধু একবার হলেও যেন আমার নামে কোনো চিরকুট আসে। রাতের আধারে লুকিয়ে পড়তাম আপনার ভালোবাসার মাদকতায় ভরপুর পুরনো চিরকুটগুলো। 3 মাসের মাথায় আমি শত কষ্টের মাঝেও খুশির ঝলক খুঁজে পেয়েছিলাম। প্রত্যেকটা মেয়েরই খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে যখন সে জানতে পারে তার গর্ভে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। জানেন তুর্য, সেদিন প্রেগনেন্সি কিটে যখন পজিটিভ আসে, তখন খুশিতে ওয়াশরুমের দেওয়ালে হেলান দিয়ে কেঁদেছিলাম 2 ঘন্টা ধরে। ভুলে গিয়েছিলাম সব কিছু। আভাসকে আমি ভালো না বাসলেও আমার গর্ভের সন্তান তো তার। সম্পর্ক যেমনই হোক, বাচ্চাটার জন্য আরেকবার সুন্দর আরেকটা জীবন গড়ার প্রত্যাশা ছিল আমার। ভেবেছি আভাস হয়তো জানতে পারলে সব খারাপ পথ ছেড়ে ভালো হয়ে যাবে। শুনেছি সন্তানের জন্য বাজে নেশাখোর ছেলেটাও আল্লাহর দরবারে প্রার্থনা করে। কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নিলাম প্রথমে আভাসকেই জানাবো। বন্ধুদের সাথে 10 দিনের ট্যুরে চলে যায় আভাস। আসলে তা তো মিথ্যা ছিল। সত্য তো এটাই ছিল, সিনথি আপুকে নিয়ে 10 দিনের জন্য বান্দরবন ঘুরতে যান উনি। 10 দিন পর যখন উনি ব্যাক করেন, হাসি মুখে ওনাকে সবটা বলতে কোনো রিয়েক্ট না করে রুম থেকে বেরিয়ে যান। ভাবলাম হয়তো খুব খুশি হয়েছেন, তাই প্রকাশ করতে পারছেন না ঠিকভাবে। 5 দিন পর আনুমানিক রাত 1টা বাজে। বিছানায় আভাসকে না পেয়ে চমকে উঠলাম আমি। সিনথি আপুর রুমের সামনে এসে দাঁড়াতেই নিজের সন্তানের জন্য
কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার। নিজের চোখের সামনে আভাস ও সিনথিকে কিস করতে দেখে মাথা চড়চড় করে রক্ত উঠে গেল। ওনার থেকে টেনে এনে সিনথি আপুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কষিয়ে থাপ্পড় মারলাম ওনার গালে। কেন জানি না সেই রাতে আমার সাহসটা বেড়ে গিয়েছিল অনেক। সন্তানের জন্য একবার লড়াই করার ইচ্ছে জাগলো আমার মাঝে। চোখের জল গলায় কঠোর ভাব এনে আভাসকে বলে উঠলাম, এত নিচ আপনি? সন্তানের জন্য মায়া লাগলো না? আমি তো ভেবেছিলাম আপনি খুশি হয়েছেন, ভুল পথ ছেড়ে দেবেন। এত নিকৃষ্ট মানুষ আমি কখনো দেখিনি। নিজের বউ নিজের অংশকে ঠকিয়ে পর নারীতে লিপ্ত আপনি। জানোয়ার তো আপনি শুরু থেকেই ছিলেন, আজ তা আরো ভালোভাবে প্রমাণিত করলেন। আমার সন্তানের বাবা হওয়ার যোগ্যতাও আপনার নেই। এমন জানোয়ার কোনোদিন ভালো হতেই পারে না। কথাগুলো বলেই থুথু ছুঁড়ে মারলাম ওনার মুখে। আচমকা পেছন থেকেই হ্যাচকা টানে খাটের উপর ছিটকে পড়লাম আমি। পেট গিয়ে ঠেকলো খাটের একদম কোনায়। তখন মনে হচ্ছিল আমার দম কেউ আটকে দিয়েছিল খানিক সময়ের জন্য। ব্যথায় চিৎকার করে উঠলাম খুব জোরে। আমি অনুভব করতে পারছিলাম তুর্য আবার আমাকে কেড়ে নেওয়া হয়েছে। আমার সুখের আরেকটা কারণ, মা এসে আমাকে দেখতেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন আমার পাশে। আভাস এগিয়ে আসতেই পরপর দুটো থাপ্পড় মেরে ক্ষান্ত হন মা। ড্রাইভারের সাহায্যে আমায় হসপিটালে নিয়ে গেলেন। লাভ হয়নি তুর্য, ওরা খুন করেছে আমার সন্তানকে বাবা হয়ে পরনারীর জন্য। একটুও কষ্ট ছিল না ওনার চোখে। আর বলতে পারছি না আমি। তুর্যের বুকে খোলা অংশে আঁকড়ে ধরে কেঁদে উঠলাম চিৎকার করে। এতদিনের জমানো এই কষ্টটা বলার মতো মানুষ আমি পাইনি। আজকে পেয়েছি সঠিক একজন মানুষ, যার ভালোবাসায় নেই কোনো স্বার্থ, যার কাছে অনায়াসে মেলে ধরতে পারি আমি নিজেকে, যাকে বলা যায় সব কিছু নির্দ্বিধায়, যার বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দেওয়া যায়। আমার জীবনে সেই মানুষটা তুর্য। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। তুর্যর কোনো নড়চড় নেই। তিনি যেন জমে গেছেন একদম। আমায় জড়িয়ে রেখেছেন শক্ত করে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু। প্রচুর পরিমাণে রাগ জমলো আমার মনে। মাথা উঠিয়ে তুর্যর কলার চেপে ধরলাম খুব জোরে। তুর্যর কোনো হেলদোল নেই। কলার টেনে চিল্লিয়ে বলে উঠলাম, কথা বলছেন না কেন আপনি? আমার কথা শুনছেন আপনি? কেন এমন করলেন তুর্য? কেন আসেননি আপনি? চাচার মোবাইল দিয়ে আমি সেদিন অসংখ্যবার কল দিয়েছি আপনার চিরকুটে লিখে দেওয়া সেই নাম্বারে। কলেজ গেটে বসে কেঁদেছি আমি। এ আপনার ভালোবাসা, এ আপনার আগলে রাখা। খুব তো বড় বড় কথা বলতেন, হৃদয় কুড়িয়ে লুকিয়ে রাখবেন। পেরেছেন? বরং মাঝপথে একা ফেলে চলে গিয়েছিলেন। আপনি আসলেই তো এমনটা হতো না তুর্য। আমাদের তো সুখের একটা সংসার হতো, তাই না? কাঁদতে কাঁদতে ঢলে পড়লাম ওনার বুকে। অস্ফট সুরে বললাম, কেন সেদিন বলেছিলেন মেসেজে আপনি ভালোবাসেন অন্য কাউকে? আমি কিন্তু এটা বিশ্বাস করিনি তুর্য। বিয়ের দিনও পালিয়ে এসে আমি দাঁড়িয়েছিলাম কলেজ গেটে আপনার অপেক্ষায়। আপনি আসেননি। জোর করে মেরে আমায় মা বিয়ে দিয়েছেন। আমি পারিনি তুর্য। আপনাকে চিনতাম না, ঠিকানাও জানতাম না যে চলে যেতাম আপনার কাছে। একসময় নীরব হয়ে গেল শ্রেয়সী। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল তুর্য। কান্নায় ভেঙে পড়ল। তার চিৎকারে হয়তো রাতের নিশাচর প্রাণীগুলো কেঁপে উঠছে। শুভ্রপরীর এত আর্তনাদ, এত কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। কেন সময় এমন কঠোর খেলা খেললো ওদের সাথে? কেন সুখের বদলে বিষাদে ভরিয়ে দিল তার বুকে থাকা মেয়েটার জীবন? এমনটা না হলেও কি পারতো না? শ্রেয়সীর শেষ পরীক্ষার দিন, সে তো যাচ্ছিল। তবে কেন নিয়তি এতটা কঠোর হলো? শ্রেয়সীকে কোলে নিয়ে পা বাড়াতেই আরিয়ানাকে ছাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল। আরিয়ানা আতঙ্কিত হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, শ্রেয়ার কি হয়েছে তুর্য? আর তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমার কলিজা ছিঁড়ে নেওয়ার খেলায় যে নেমেছিল, তার জীবনে আগুন লাগিয়ে দিব আমি। তার কাছে নিজের বেঁচে থাকাটাই যন্ত্রণাদায়ক মনে হবে। কথাটা বলে শ্রেয়সীকে রুমে এনে শুইয়ে দিল তুর্য। গালে কান্নার ছাপ পড়ে আছে। অসহ্য যন্ত্রণা এসে বাসা বাঁধল বুকে। ফুলগুলো খুলে একটা রুমাল ভিজিয়ে মুখটা মুছে দিল তুর্য। কপালে গালে অজস্র স্পর্শ দিয়ে শ্রেয়সীর হাতটা মুঠোয় নিয়ে বলে উঠল,
তোমাকে ছাড়া নিজের ইচ্ছায় একটু স্বস্তির নিঃশ্বাস নেইনি আমি শুভ্রপরি। তোমার শরীরে স্পর্শ করার সাধ্য ছিল না কারো, কিন্তু আমি ওই জানোয়ার মেয়ে সিমথিকে কখনো ছাড়বো না। আর বলতে পারলো না তুর্য। হাতের চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। আরিয়ানাকে রুমের বাহিরে দেখেই বলল, ভাবি, অহমিকা কোথায়? আটকে উঠলো আরিয়ানা, ভয়ার্ত গলায় বলল, আবার কি হয়েছে তুর্য? আপনার বোন কি আমার দুর্বলতার সুযোগ নেয়নি ভাবি? যদি নিয়ে থাকে তাহলে তার পরিণাম তো আপনি জানেনই। মুহূর্তেই আরিয়ানা জবাব দিল, অহমিকা যদি তোকে আর শ্রেয়াকে আলাদা করার পেছনে জড়িত থাকে তবে ওকে আমি নিজে শাস্তি দেব তুর্য। আমি কখনই চাই না শ্রেয়সী তোর থেকে দূরে থাকুক। ভাগ্যের নির্মম পরিহাসে তোরা এক হতে পারিস নে, কিন্তু দিনরাত আমি এটাই প্রার্থনা করি শ্রেয়াসী তোর হোক, তোর সাথে সুখে থাকুক। সকালে ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনে। ব্যথায়ও ঘুমের দাপটে চোখ দুটো মেলে তাকানোরও নির্মম হয়ে দাঁড়িয়েছে। ফোন বেজে চলেছেই লাগাতার। প্রচুর মাথা ব্যথা হচ্ছে আমার। ইচ্ছে করছে ফোনটা ভেঙে চুরমার করে দেই। পাশ থেকে ফোনটা টেনে চোখ বন্ধ রেখেই হ্যালো বলতেই তেতে উঠল প্রিয়। কটা বাজে জানিস? 10টা বাজে। এতক্ষণে তোর আমাদের বাড়িতে থাকার কথা। মা ও ভাইয়া বারবার জিজ্ঞেস করছে তুই এখনো কেন আসিসনি। নুসাইবা আপু চলে এসেছে সকালেই বেবি নিয়ে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ক্রুদ্ধ কণ্ঠে কথাগুলো বলল প্রিয়। প্রিয়র তেজি স্বর কর্ণকুহরে পৌঁছাতেই এক লাফে উঠে বসলাম আমি। উড়ন্ত পাখির মতো আমার ঘুম উড়ে গেল নিমিষেই। আমার বিশ্বাসই হচ্ছে না যে 10টা বেজে গেছে। প্রিয়র কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে স্ক্রিনের দৃষ্টিতে তাক করতেই দেখলাম সত্যি সত্যি 10টা বাজে। আজকাল কি হলো আমার? এত ঘুম কবে এসে সঙ্গী হলো আমার? আজ প্রিয়দের বাসায় ছোটখাটো অনুষ্ঠান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মিলন মেলাও বলা যায়। আত্মীয় সকাল সকাল উপস্থিত হতে বলেছিল আমায়, কিন্তু আমি তো গাধার মতো ঘুমে ব্যস্ত। মানুষ ঠিকই বলে কান্না করলে ঘুম ভালো হয়। তুর্যর বুকে নিস্তেজ হয়ে পড়েছিলাম। উনি হয়তো কোলে করে রুমে শুয়ে দিয়ে গেছেন। ভাবতেই এক ঝাঁক অনুভূতি জেগে বসলো আমার মন পাজরে। হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠতে নিয়ে সোফার দিকে দৃষ্টি পড়তেই হৃদস্পন্দন বেড়ে গেল বহুগুণ। সোফায় বসে আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন তুর্য। ঠোঁটের কোণায় মৃদু হাসি বহমান, চুলগুলো ভেজা, হয়তো মাত্রই শাওয়ার নিয়ে আমার রুমে এসেছেন। আমার চোখ দুটোতে দৃশ্যমান অমায়িক স্নিগ্ধতায় ভরপুর তুর্যর সুন্দর মুখটা। কালো শার্টটা ওনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বহুগুণ। এত সুদর্শন কোনো যুবক হয়? মন পিঞ্জিরাতে আবদ্ধ হয়ে রইল প্রশ্নটা। ওনার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে এই প্রশ্ন করার অসীম সাহসিকতার অধিকারী যে আমি নই। সম্মোহন থেকে ফিরে আসতে আশঙ্কায় গাল দুটো লাল হয়ে এলো আমার। বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে দিলাম তাড়াতাড়ি করে। এহেন কাণ্ডে তুর্যর হাসির বেগ বেড়ে গেল। সোফা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতেই উঠে গেলাম আমি। পা বাড়াতে তুর্য নরম স্বরে বলে উঠলেন, স্টপ দেয়া শুভ্রপরি। থেমে গেলাম ওনার মুখে উচ্চারিত বাক্যটার কর্ণধারা হতেই। মুখোমুখি দাঁড়িয়ে আমার গালে হাত ছোঁয়াতেই শিহরণ জেগে উঠল সারা দেহে। চোখের পলক ফেলতেই ঠোঁটের ছোঁয়া এঁকে দিল অবলীলায়। একটু ঝুঁকে কানের পাতায় চুমো আঁকাতেই প্রচণ্ড জোরে ঝড় শুরু হলো আমার ছোট্ট হৃদস্পন্দনে। পিছিয়ে এলাম আমি। ওনার সামনে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে কিছুতেই পসিবল না এই মুহূর্তে। তুর্যর আসক্তি আমায় ঘিরে ধরেছে ভয়াবহভাবে। এমন আসক্তিতে আসক্ত হতে চাই আমি বহুবার। চোখে মাদকতা বিরাজমান। নেশাময় চোখে আমার দিকে তাকিয়ে পা বাড়াতেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। চিল্লিয়ে উঠলেন তুর্য, দুষ্টু স্বরে বলে উঠলেন, কতক্ষণ থাকবে ওয়াশরুমে? তুমি যতক্ষণ না বের হবে আমি কিন্তু এখান থেকেও এক পাও নড়ছি না। ওনার কথা শুনে মাথা ঘুরে এলো আমার। কি বলে এই ছেলে? পাগল হয়ে গেলেন নাকি? আমাকে আজ সারা দিন ওয়াশরুমে রেখে মেরে ফেলার ধান্দা করেছেন নির্লজ্জ বেয়াদব তুর্য চৌধুরী। বের হলেই আটকে পড়তে হবে ওনার বাহু ডোরে, আর না বের হলে আটকে থাকতে হবে ওয়াশরুমে। অপরদিকে প্রিয়র বাসায় না গেলে প্রিয়র একটা চুলও রাখবে না আমার মাথাতে। এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। যাই হোক, আগে ফ্রেশ হয়ে নি। মুখ ধুয়ে দরজাটা একটুখানি খুলে মাথা বের করতেই রুমের কোথাও তুর্যর হদিশ পেলাম না। আনন্দে টকবকিয়ে উঠল মনটা। পা চেপে চেপে বের হয়ে কাপড় দিয়ে আবার
দৌড় লাগালাম ওয়াশরুমে। গোলাপি ও সাদা রঙের মিলেশে একটা লং কুর্তি পরে রেডি হয়ে গেলাম ফটাফট। ড্রয়ার থেকে পার্স বের করতে গিয়ে চোখে পড়ল শুভ্র রাঙা একখানা চিরকুট। বিস্মিত হলাম আমি। বিস্মিত নয়নে চিরকুটটা হাতে তুলে নিলাম। আজ আমাদের হলুদ সন্ধ্যা। তোমার কানে কি কেউ পৌঁছে দিয়েছে এই কথাটা? দেয়নি তো, তাই না? আমি জানিয়ে দিলাম গধূলি বিকেল। রক্তিম আকাশকে সাক্ষী রেখে দুজন হাঁটতে চলেছি এক নতুন পথে। আজ বাদেই কাল আমার শুভ্র রাঙা পরি আবদ্ধ হতে চলেছে আমার শূন্য বাহুতে। তৈরি তো তুমি শ্রেয়া? তৈরি না হলেও যে হতে হবে তোমায়। আর কত অপূর্ণ রাখবে আমায়? পূর্ণতা নিয়ে পদক্ষেপ করো আমার জীবনে, আমার প্রাণ স্পন্দন হয়ে। ধপ করে খাটে বসে পড়লাম আমি। এক ফোঁটা জল ঝরে পড়ল টপ করে। হৃদস্পন্দন যেন থমকে গেল মুহূর্তেই। বিশ্বাস করতে পারছি না আমি, কিছুতেই বিশ্বাস করতে পারছি না একটা দিন পেরোলেই সারা জীবনের জন্য তুরজোর হয়ে যাব। মন প্রাণ জুড়ে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস। অশ্রুসিক্ত নয়ন কোনোভাবেই বাদ মানছে না। আজ কিভাবে বোঝাবো, কাকে বোঝাবো আমার মনের হাল? খুশিতে মানুষ কেন কাঁদে তা আজ অনুভব করতে পারলাম। নিজের বহু আকাঙ্ক্ষার অজস্র ভালোবাসার জিনিসটা পেয়ে গেলে খুশির বদলে কান্নাটাই সঙ্গী হয়ে ওঠে। আমায় এক মুঠো খুশির ঝলক উপহার দিয়ে কোথায় হারালেন তুর্য? চিরকুটটা হাতে নিয়ে দৌড়ে তুর্য একদম নিকটে এসে দাঁড়ালাম আমি। আমাদের মাঝে একটুও ফাঁক নেই, নেই কোনো দূরত্ব। দিক বেদিক ভুলে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম তুর্যকে। তুর্য আমায় শক্ত করে জড়িয়ে ধরে কিছুটা উপরে উঠিয়ে নিলেন। প্রচন্ড হাঁপাচ্ছি তুর্যর গলা জড়িয়ে ধরে। আর একটু উপরে তুলে নিয়ে আমার কপালে কপাল ঠেকালেন তুর্য। নাকে হালকা ঘষা দিতেই আমি হাঁপানো কণ্ঠে বলে উঠলাম, চিরকুটের লেখাগুলো সত্য তুর্য? মিথ্যা মনে হচ্ছে বুঝি? স্বপ্ন মনে হচ্ছে তুর্য, এমন এক সুখের স্বপ্ন যা কখনো দেখিনি আমি। আমি জাগতে চাই না তুর্য, এই স্বপ্নটা আঁকড়ে ধরতে চাই। আমি আপনার হতে চাই। কথাটা বলেই কেঁদে দিলাম আমি। আমায় নিচে নামিয়ে দাঁড় করালেন তুর্য। পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে দিয়ে বললেন, মেকআপগুলো কান্নায় বিসর্জন দিয়ে দিলে শ্রেয়া। ইস, কি করলে এটা? ওনার এমন রসাত্মক কথায় অভিমানী দৃষ্টিতে তাকালাম আমি। হাসলেন উনি, মুগ্ধ স্বরে বলে উঠলেন, তুমি তো মেকআপ করনি, তবে মুখ কেন ফুলিয়েছো অভিমানিনী? আমি মুখ ফুলাইনি তুর্য। কথাটা বলে চারদিকে নজর দিতেই চমকে উঠলাম আমি। মুখ হা হয়ে গেল আমার। ডান হাতটা আপনা আপনি চলে গেল মুখে। পুরো ড্রয়িং রুম সাদা লাল গোলাপ দিয়ে একদম সাজানো। তার মানে সত্যি সত্যি আজ হলুদ সন্ধ্যা। ড্রয়িং রুমে কেউ নেই। কেউ থাকলে আজ ইজ্জতের ফালুদা হয়ে যেত শিওর। খুশিতে আত্মহারা হয়ে ভুলেই গেছি কোথায় অবস্থান করছি। আমার ওড়নাটা টেনে দিয়ে ঘুমটা দিয়ে দিলেন তুর্য। কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, ড্রাইভার নিয়ে যাবে তোমায় প্রিয়দের বাসায়, সাবধানে যেও। প্রিয়র সাথেই থাকবে। প্রিয় ফোন দিয়েছিল আমায়। এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট শেষ করে দুপুরের দিকে যাব আমিও আয়ুষ। নিজের খেয়াল রাখবে। ওকে। গাড়িতে এসে বসতেই তুর্য হাতটা ধরলেন আলতো করে। মুচকি হেসে বললেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা, কারো বাঁকা কথায় কান দিবে না শ্রেয়া। জানোই তো পাছে লোকে কিছু বলে। তুর্যর কথার পরিপ্রেক্ষিতে হাসলাম আমি। মাথা দুলিয়ে বোঝালাম, একদমই কান দিব না কারো কথায়, বরং কানে তুলেও গুজে রাখবো, নয়তো জবাব দিব বিনয়ের সাথে। প্রিয়দের বাসায় ঢুকতেই চোখ কপালে উঠে গেল আমার। প্রিয়র আত্মীয় স্বজন কেউ বাদ আছে কিনা হাসার সন্দেহ আছে। প্রিয়র ফুপাতো মামাতো ভাই বোন সব আড্ডায় মত্ত আছে। শিহাব ভাইও আমাকে দেখেই দৌড়ে এলো প্রিয়। প্রিয়র হাত ধরে সবার কাছে গিয়ে সালাম দিতেই মুখ তুলে তাকালেন শিহাব ভাইয়া। ওনাকে দেখে কিছুটা চমকালাম। অনেক পরিবর্তন হয়েছে ওনার চেহারায়। পড়ার সুবাদে জাপানে ছিলেন প্রায় 4 বছর। প্রিয়র ফুপাতো মামাতো ভাই বোন সবাইকেই আমার চেনা। নুসাইবা আপুর বিয়েতেই পরিচয় সবার সাথে। সবাই একসাথে সালামের জবাব দিলেন। শিহাব ভাইয়ার দিকে দৃষ্টি পড়তেই লক্ষ্য করলাম উনি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। ভীষণ অজানা নয়, ওনার এই চাহনিটা ভীষণ অজানা নয় আমার। আমাদের মেয়েদের একটা বিশেষ গুণ হলো, কেউ আমাদের দিকে কেমন নজরে তাকায় তার দিব্যি বুঝতে পারি। শিহাব ভাইয়ার অবলোকন বুঝেছি 4 বছর আগেই। ওনার মনে যে আমায় নিয়ে অনুভূতি জমে আছে তা আমি বুঝতে পারলেও মেনে নেওয়ার উপায় ছিল না। ওনাকে প্রিয়র ভাইয়া ছাড়া অন্য কিছু কখনো ভাবতেই পারিনি আমি। শুকিয়ে যাওয়া গলায় জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাইয়া?
বেঁচে আছি। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন শিহাব ভাইয়া। হেসে উঠলেন সবাই। শিহাব ভাইয়া উঠে আমায় জায়গা করে দিলেন বসার জন্য। মলিন হেসে বসে পড়লাম আমি। নুসাইবা আপুর সাথে আড্ডা দিলাম এতক্ষণ। ওনার বেবিটা বেশ কিউট, একদম গুলুমুলু। আন্টি সবার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে যেতে লাগলেন। ওনার হাত থেকে ট্রেটা নিয়ে যেতে লাগলাম প্রিয়দের বাড়ি বা দিকটায়। ওদিকে পুকুর পাড়ে খুব সুন্দর করে ঘাট বানানো, সেখানেই আড্ডা দিতে ব্যস্ত সবাই। প্রিয়দের বাড়ির এই পুকুরটা কখনোই ভরাট করেনি প্রিয়র বাবা। ঠান্ডা বাতাস, শান্তির এক স্থান, কে চাইবে এত সুন্দর জায়গাটা নষ্ট করতে? আকস্মিক শিহাব ভাইয়া রাস্তা অবরোধ করে দাঁড়ালেন। শিহাব ভাইয়া এসে সামনে দাঁড়াতেই ভয় হাত ফসকে ট্রেটা পড়ে যেতে নিলে ধরে নিলেন উনি। একজনকে ডেকে শরবতের ট্রে তার হাতে ধরিয়ে আমায় উদ্দেশ্য করে বললেন, তোমার সাথে আমার কথা আছে শ্রেয়সী। কি কথা ভাইয়া? ভয় পাচ্ছ? না না। মনে আছে ছোটবেলায় খুব ভয় পেতে আমায়? হুম। ভয়ের জন্যই কখনো আমার চোখের পাশে পড়তে পারোনি, তাই না? তাচ্ছিল্যের স্বরে কথাটা বলে উঠলেন শিহাব ভাইয়া। অবাক হলাম আমি। ওনার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই আবারও বলে উঠলেন, বিয়ে কেন করে নিলে শ্রেয়া? জানো তোমার বিয়ের কথা শুনে কতটা ক্ষত হয়েছিল আমার হৃদয়ে। তুমি তো আমার মনের কথাই বুঝোনি। আপনাকে আমি ভাইয়ের নজরেই দেখতাম। রেগে গেলেন উনি। তেরে এলেন আমার দিকে, ক্ষোভ নিয়ে বললেন, আমি কখনো তোমাকে ছোট বোনের নজরে দেখিনি, আর হারিয়ে ফেলেও ফিরে পাওয়ার আরেকটা সুযোগও হারাতে চাই না। আমি তোমায় বিয়ে করতে চাই শ্রেয়া। বাহ, আজ আমাদের হলুদ সন্ধ্যা, অথচ আমার হবু বউকে বিয়ের প্রস্তাব। আমি কিন্তু বউ দিচ্ছি না, বউ আমার প্রাণের চেয়ে প্রিয়। চক্ষু দুটো স্থির হয়ে গেল আমার। সামনেই সাবলীল ভঙ্গিতে দাঁড়িয়ে তুর্য। ভয়ে কাঁপতে লাগলাম। শিহাব ভাইয়াকে আবার কিছু করবে না তো? কিন্তু আমার ভয়কে উড়িয়ে দিয়ে শিহাব ভাইয়ার সাথে হাত মেলালেন তুর্য। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিলেন উনি। ভয়ে জড়সড় হয়ে ওনার বাহুতে আটকে রইলাম আমি। আয়ুষ ভাইয়াও পাশে এসে দাঁড়ালেন, সাথে প্রিয়। রক্তিম বর্ণ ধারণ করেছে শিহাব ভাইয়ার আখিদয়। ভীষণ টেনশন হচ্ছে ওনার জন্য। উনি যদি তুর্যর ব্যাপারে একটুও জানতেন তবে চোখ দুটো তোলারও সাহস পেতেন না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন তুর্য, আজ আমাদের জীবনের নতুন একটি ধাপ। কাল থেকে তুর্যর অর্ধাঙ্গিনী রূপে চিনবে সবাই শ্রেয়াকে। রাতে চলে আসবে সবাই বাড়িতে। হুট করে যেহেতু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাই হুট করে হাজির হয়ে যেও সবাই। আরেকটা কথা, দোয়া করো সবাই কেউ যেন আর আমার পিঞ্জেরার পাখিকে কেড়ে নেওয়ার সাহস না পায়, তাহলে রক্তাক্ত হতে বেশি সময় লাগবে না তার। ঠান্ডা কণ্ঠে হুমকি। বাহ! শিহাব ভাইয়া কিছু না বলে চলে গেলেন সাথে সাথেই। প্রিয় এসে জাপটে ধরলো আমাকে। আয়ুষ ভাইয়া হেসে বললেন, বলেছিলাম না খুব শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে তোমার জীবন। এবার হারিয়ে যেও না আমার কলিজার বন্ধুটাকে। দম বন্ধ পরিস্থিতিতে রেখে নিরুদ্দেশ হয়ে যেও না। কংগ্রাচুলেশনস জেরি। 1 মিনিটও স্থায়ী হলেন না আয়ুষ ভাইয়া। প্রিয়কে সাথে নিয়ে চোখের পলকেই পালিয়ে গেলেন। কিন্তু ওনার চোখের কোণে চিকচিক করা পানিটা আমার নজর এড়ায়নি। ভালোবাসার স্বার্থপরের রূপ কেন ধারণ করে? কেন যাকে পাবো না তাকেই মন দিয়ে ভালোবাসি আমরা? ভালোবাসা কাউকে কাঁদায় তো কাউকে সুখের পরশ দেয়। প্রিয় আয়ুষ ভাইয়াকে ধুকে ধুকে মরতে দিব না আমি। একদিন সুখী হবেন দুজন। শুধু বাকি একটু প্রচেষ্টা, যা আমাকেই করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে তুর্যর দিকে তাকালাম আমি। হাতটা ধরে বললাম, চলুন না বিয়ের শপিং করতে যাই। গায়ে হালকা গোলাপি কালারের জামদানি শাড়ি, মাথায় সাদা গোলাপের টিকলি, কানে সাদা গোলাপের দুল, মাথায় গোল্ডেন পাড়ের শুভ্র রঙের ওড়না দিয়ে ঘোমটা দিয়ে রাখা। সবকিছু গোলাপি ও শুভ্রতায় ভরপুর। অদ্ভুত না, কেউ কি কখনো হলুদে এমন সাজ সাজে? সিম্পলের মাঝে এই সাজটাই নিজেকে নিজের কাছে শুভ্রময়ী এক কন্যা মনে হচ্ছে। অদ্ভুত শিহরণ জাগছে মনে। লাল শাড়ি পরিহিতা প্রিয় বসে আছে আমার পাশে। লাল রঙে রাঙানো প্রিয়কে অপরূপ সৌন্দর্যে ভর করছে। আচ্ছা, আয়ুষ ভাইয়া কি এক নজরও দেখেছে প্রিয়কে? যদি দেখে থাকে তবে কি একটু অনুভূতি জাগ্রত হয়েছে ওনার হৃদয়ে? হাতে টান পড়তেই আলতো হেসে তিতিশার দিকে দৃষ্টি দিলাম আমি। সাদা লেহেঙ্গায় পিচ্চি তিতিশাকে রাজকন্যা দেখাচ্ছে। রাজকন্যাই তো, এ বাড়ির সকলের চোখের মণি। তুর্যর ছোট মা তিতিশা চৌধুরী। একটু ঝুঁকে কপালে চুমু খেলাম আমি। খুশিতে লাফিয়ে উঠল তিতিশা। আমার গালে চুমু খেয়ে হাসি দিয়ে বলে উঠল, তোমাকে খুব কিউট লাগছে মিস।
চাচ্চু কত খুশি হবে তোমাকে পেয়ে। আমি না তোমাকে চাচ্চুর মোবাইলে দেখতাম। চাচ্চু কত লাকি, আমার সুন্দর মিস চাচ্চুর বউ হবে। লাকি, তোমার চাচ্চু নাকি এই বিধবা মেয়ে তিতিশা বিবি? তোমার চাচ্চুর তো কপাল পড়ল। অত্যাধিক হ্যান্ডসাম তুর্য চৌধুরীর কপালে শেষ পর্যন্ত ফালতু একটা বিধবা মেয়ে। ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বললেন অহমিকা আপু। কথাটা শুনতেই অসহনীয় যন্ত্রণা হতে লাগলো মনে। জলগুলো বেরিয়ে আসতে চাইছিল চোখ ঝাঁপিয়ে। কাঁদবো না, আমি কোনোভাবেই কাঁদবো না। কারো কথায় কারো কটূক্তিতেও তুর্য থেকে দূরে থাকবো না আমি। বহু কষ্টে আটকে রাখলাম দলা পাকিয়ে ওঠা চোখের জলগুলো। প্রিয় তেরে যেতে নিলে ওর হাতটা চেপে ধরলাম আমি। দৃঢ় কণ্ঠে বললাম, আজকে অন্তত না প্রিয়। যে যাই বলুক, তুর্যই আমার কাছে সবকিছু। যার সাথে আমি বাঁচবো তার তো কোনো প্রবলেম নেই, তাই না? বরং সে তো আমার ঢাল। আমার তুর্য হলেই চলবে, কোনো হিংসা বিদ্বেষ আমি চাই না। একটু হাসলো প্রিয়। পাশে বসে এক পাশ দিয়ে আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। অহমিকা আপু তীক্ষ্ণ ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করতেই আরিয়ানা আপু রুমে প্রবেশ করলেন। একটু রাগ নিয়ে বলে উঠলেন, উল্টাপাল্টা কিছু করিস না অহমিকা, তখন তুর্য হাত থেকে আমিও তোকে বাঁচাতে পারবো না। কথাটা বলতে দেরি, কিন্তু অহমিকা আপুর তীব্র রাগ নিয়ে বের হতে একটুও বিলম্ব করলেন না। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে আমার দিকে তাকালেন আরিয়ানা আপু। মুখে হাসি নিয়ে বলে উঠলেন, আমি কখনো এমন ফ্রেন্ড দেখিনি, আজ প্রথম হলুদে কাউকে এমন সাজে দেখলাম। তুর্যর পছন্দ আছে। বাই দ্য ওয়ে, তুর্য কি দেখেছে তার শুভ্রপরীকে? রুমে উপস্থিত সবাই একসাথে বলে উঠল, এখনো দেখেনি। দেখলে বোধহয় বিয়েটা আজই করে ফেলবে। লজ্জায় নুয়ে গেলাম আমি। তাদের তো আর বলতে পারি না আমার চিরকুট লেখক এতটা অধৈর্য না। হঠাৎ অনুভব করলাম সব কিছু একদম নীরব। কি হলো? কারো শোরগোল আওয়াজ নেই কেন? মাথা তুলতেই বুকটা ধুক করে উঠল প্রচন্ড জোরে। শীতল স্রোত বইতে লাগলো হৃদয়ে। একদম সাদা পাঞ্জাবিতে আমার সামনে বসে আছে এক অতি সুদর্শন যুবক। মুগ্ধতায় ভরপুর চোখ তার, মুখে ফুটে আছে চমৎকার এক হাসি। নিজেকে ফিকে লাগছে ওনার সৌন্দর্যের কাছে। চোখে মুখে লজ্জা নিয়ে আমি তাকাতেই উনি হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। নিজের ডান হাতটা ওনার হাতে রাখতেই দাঁড়িয়ে পড়লেন উনি। টেনে দাঁড় করালেন আমাকেও। তাল সামলাতে না পেরে বুকে হাত ঠেকাতেই আমাকে উল্টো ঘুরিয়ে কাঁধের দিকে ওড়নাটা সরাতেই আটকে উঠলাম আমি। মানুষটাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আমি, কিন্তু লজ্জায় যে আমায় ছাড়তে রাজি না। হাত মুঠো করে চোখ খিচে দাঁড়িয়ে রইলাম। কাঁধে আছড়ে পড়ছে গরম নিঃশ্বাস, যা ক্রমশ কাঁপন সৃষ্টি করছে শরীরে। গলায় কিছু একটা পড়তেই চমকে উঠলাম আমি। তাকিয়ে দেখলাম একটা চেইন, তাতে খুব সুন্দর একটা লকেট, খুব সুন্দর করে মাঝ বরাবর TS অক্ষর। কানের পাতায় ওনার ঠোঁটের স্পর্শ পেতেই আমি পেটে বিচরণ করা হাত দুটোর উপরে খামচে ধরলাম খুব জোরে। সাথে সাথে আরো গভীরভাবে আলিঙ্গন করে নিলেন আমাকে। খোর লাগা কণ্ঠে উচ্চারিত করলেন, আমার দেওয়া তৃতীয় উপহার শুভ্রপরী। মানুষ বিয়ের রাতে উপহার দেয়, কিন্তু আমি সবসময় ব্যতিক্রম হয়ে থাকতে চাই তোমার স্মৃতির পাতায়। ওনার কথাগুলো কেমন ঘোর ডুবিয়ে দিল আমাকেও। আসলেই উনি ব্যতিক্রম আমার জীবনে, যাকে চাইলেও কখনো ভোলা সম্ভব না। আকস্মিক আমাকে কোলে তুলে নিলেন তুর্য। ভয়ের চোটে ওনার গলা জড়িয়ে ধরলাম অনেক শক্ত করে। ঠোঁট দুটো কাঁপছে অনবরত। কাঁপা কাঁপা গলায় বললাম, কোলে কেন নিল? নিচে যেতে হবে না? ওনার মুখে এমন প্রশ্ন শুনে অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কি বলছেন উনি? কোলে তুলে নিয়ে নিচে যাবেন? কি ভাববেন সবাই? আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তুর্য বেরিয়ে এলেন রুম থেকে। সিঁড়ির কাছে আসতে একত্রে চিল্লিয়ে উঠল সবাই। অতিরিক্ত লজ্জা সংকোচ ঘিরে ধরলো আমাকে। এক সেকেন্ডও সময় নিলাম না তুর্যর বুকে মুখ লুকাতে। মুচকি হাসলো তুর্য। কতকাল মুখ লুকিয়ে রাখবে লজ্জায়? তুর্যর এমন কথায় ওনার বুকে মুখটা ঘষে আরো ভালোভাবে লুকিয়ে নিলাম। বাহিরে বাগানের দিকটায় স্টেজ করা হয়েছে। বেশি আত্মীয় স্বজন বলা হয়নি, ছোটখাটো অনুষ্ঠান। কাছের সব বন্ধু বান্ধব বলা হয়েছে। হুট করে বিয়ের আয়োজন, তাই সবাইকে বলার সুযোগ আর হয়ে ওঠেনি।
আমাকে স্টেজে বসিয়ে দিয়ে গায়েব হয়ে গেলেন মিস্টার তুর্য সাহেব। হলুদ তিনি আমায় সবার আগেই দিয়েছেন, বন্ধ সেই রুমের লকেট পরানোর সময়। খালি পেটে ওনার হাতের বিচরণের উদ্দেশ্য ছিল আমায় হলুদ ছোঁয়ানো। একে একে সবাই হলুদ ছোঁয়ালেন আমায়। ছেলে বলতে তুর্যের কয়েকজন বন্ধু, আমার কাছের বলতে মিহি, প্রিয় ও প্রিয়র ফ্যামিলি। মাকে ফোন দিয়েছিলাম কিন্তু নাম্বার বন্ধ, আর সেখানে যেতেও নিষেধ করে দিয়েছেন মা। বিধবা অপয়া মেয়ের চেহারা দেখতেও রাজি নন তিনি। শিয়া ভাইয়া আসেননি, প্রিয় ও আঙ্কেল আন্টি এসেছেন। কেন আসেননি সেটা বুঝতে পারলেও কিচ্ছু করার নেই আমার। মিহি আপু ও ফুয়াদ ভাইয়া আমাকে হলুদ পরিয়ে নেমে যেতেই আয়ুষ ভাইয়া এসে বসলেন কিছুটা দূরত্ব রেখে, চোখ ছলছল অথচ ঠোঁটের কোণে হাসি। কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম আমি। ধরা গলায় বলে উঠলেন, আমি তোমায় হলুদ ছোঁয়াবো না জেরি, তোমাকে স্পর্শ করার অধিকার আমার নেই। কিন্তু আমি তোমায় একটা জিনিস দিতে চাই। ভ্যাসিলিতে তোমাকে প্রথমবার দেখার পর যতটা না মুগ্ধ হয়েছিলাম, তার চেয়েও বেশি মুগ্ধতা ভর করেছিল আমার রাস্তায় কান্নারত একটা মেয়েকে দেখে। চোখ ফিরিয়ে আয়ুষ ভাইয়ার দিকে তাকালাম আমি। অবাক হলাম খুব বেশি। আলতো হেসে তিনি আবারও বলতে লাগলেন, রাস্তার সাইডে বসে কাঁদছিলে তুমি। কারো কান্না মিশ্রিত চেহারা যে এত মায়াবী হয়, এটা সেদিন তোমায় না দেখলে কখনো অনুভব করতে পারতাম না আমি। এক দৃষ্টিতে তাকিয়ে থেকেও সেদিন মন ভরেনি আমার। ইচ্ছে করেছে তোমায় অশ্রু কন্যা নিজ হাতে মুছে দিই আমি, আর আগলে নিয়ে বলি, তুমি কখনো কাঁদবে না সিরি। তোমার এই চেহারা দেখলে যে আমার মতো অন্য ছেলেরাও ঘায়েল হবে অনায়াসে। মনে আছে একদিন তোমাকে রাতের আধারে নিয়ে গিয়েছিলাম বাসা পর্যন্ত, তখন আমি পুরো ডুবে গিয়েছিলাম তোমার ভালোবাসায়। তখনও আমি জানতাম না তুমি তুর্য শুভ্রপুরী। তুর্য তোমার কথা বললেও কখনো তোমাকে দেখার সুযোগ হয়ে ওঠেনি আমার। নবীন বরণের দিন যখন তোমার পায়ে তুর্যর দেওয়া পায়েলটা দেখেছি, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আমার হৃৎপিণ্ড। পায়েলটা কেনার সময় আমি সাথে ছিলাম। তুর্যর ব্যবহার, তোমার পায়ে সেই পায়েল, সব মিলিয়ে আমার বুঝতে বাকি একটু কষ্ট হয়নি তুমি সেই আবেদনময়ী যে তুর্যর হৃদয় স্পর্শ করেছে অনেক আগেই। বাদ দিয়ে সেসব কথা, তবে আমার একটা রিকোয়েস্ট আছে জেরি। আয়ুষ ভাইয়ার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে আমার। কি রিকোয়েস্ট করবেন উনি? ভয় পেও না, তোমার কিছু করতে হবে না। আমি একটা রিং কিনেছিলাম তোমার জন্য। আসলে আমুর সাথে অলংকার দোকানে গিয়ে রিংটা নজর কেড়েছিল আমার। সাথে সাথে মনের চক্ষুতে ভেসে উঠেছিল তোমার ছবি। তুমি রিংটা নিলে আমি অনেক শান্তি পাবো জেরি, নিবে তো? রিংয়ের বক্সটা উনি বাড়িয়ে দিলেন আমার দিকে। জড়তা নিয়ে সামনে তাকাতেই দেখলাম তুর্য হাসি মুখে দাঁড়িয়ে। চোখের ইশারায় বোঝালেন রিংটা নিতে। আয়ুষ ভাইয়ার হাত থেকে রিংটা নিয়ে আঙুলে পড়লাম। চোখে জল, মুখে তৃপ্তির হাসি নিয়ে চলে গেলেন আয়ুষ ভাইয়া। আয়ুষ ভাইয়া যেতেই এগিয়ে এলেন তুর্য। কোমরের এক পাশে হাত রেখে টেনে নিলেন একদম নিজের কাছে। বুকে হাত রেখে বিস্মিত চোখে তাকাতেই কপালে ঠোঁটের স্পর্শ দিলেন উনি। ক্যামেরা বন্দি হলো বিস্মিত এই মুহূর্তটা। রাতের 2টো বাজে। প্রোগ্রাম শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। প্রিয় আর আরিয়ানা আপুর নাচ দেখে মুগ্ধ আমি। আরিয়ানা আপু একদম পারফেক্ট একটা মেয়ে। এত ভালো নাচতে পারেন উনি, যে দেখবে সেই মানুষই মুগ্ধ হতে বাধ্য। গরমে ঘেমে একাকার অবস্থা। প্রিয় ফ্রেশ না হয়েই ঘুমে মগ্ন। এই মেয়ে এমনই, একদম বেপরোয়া, নিজের খেয়াল পর্যন্ত রাখে না। শাওয়ার নিয়ে বের হয়ে এলাম আমি। বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আমার চোখে ধরা দিতে রাজি হলো না। কি আর করার, হঠাৎই একটা আইডিয়া আসলো মাথায়। তুর্য নিশ্চয়ই এখনো ঘুমাননি। চট করে উঠে চলে এলাম কিচেনে। 2 কাপ চা বানিয়ে রওনা হলাম ওনার রুমের দিকে। দূর থেকেই দেখলাম দরজা হালকা চাপানো, তার মানে উনি ঘুমননি। খুশিতে লাফিয়ে উঠলো মনটা। ঘুম যেহেতু আসছে না, তার চেয়েও ভালো কিছু সময় আড্ডা দেওয়া যাবে ওনার সাথে। দরজার কাছে এসে থমকে গেলাম আমি। পা দুটো কাঁপতে লাগলো অনবরত। চোখের সামনে স্পষ্ট হয়ে উঠলো পুরনো এক স্মৃতি। আবারও আমার সাথে? না, এটা ভুল। চোখের দেখা ভুল হতে পারে। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। পুরো পৃথিবীটা ঘুরে গেল আমার। চোখের সামনে তুর্যকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অহমিকা আপু। আয়নায় দৃশ্যমান তুর্যর অগ্নি আখিদয়। ফর্সা চেহারা লাল আকার ধারণ করে আছে। হাত মুঠ করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন উনি। আমার হাত থেকে চায়ের কাপগুলো পড়ে প্রচন্ড শব্দ সৃষ্টি করে উঠল। বড় বড় পা ফেলে এগিয়ে গেলাম আমি। রাগে রিরি করছে আমার সারা শরীর। তুর্য কেন চুপ করে আছেন?
কান্নার বেগ বেড়ে গেল হুট করে। ভয়ে জড়সড় হয়ে তুর্যকে আটকাতে গেলে উনি চোখ রাঙিয়ে তাকালেন আমার দিকে। এত রাত! ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। ভয়ের কারণ হলো অহমিকা আপুর গলায় ছুরি চেপে ধরলেন তুর্য। হুয়াঙ্কার দিয়ে উঠলেন, তোকে আজ মেরেই ফেলবো বেহায়া মেয়ে। তোর সাহস কি করে হলো আমায় পিছন থেকে জড়িয়ে ধরার? এই তো সতীত্ব আছে নাকি বিসর্জন দিয়ে দিয়েছিস? মেয়েদের অলংকার তার সতীত্ব, আর তুই আমার গায়ে ঢলে পড়িস। ভালোবাসিস আমায় তাই না? তাহলে মরে যা। আমি চাই তুই মরে যা। এতটুকু তো করতে পারবি আমায় ভালোবেসে, তাই না? আমি অহমিকা আপুর থরথর করে থামছেন। ভয়ে ওনার অবস্থা খারাপ। আমি বারবার থামাতে চাইছি তুর্যকে, কিন্তু তিনি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন। তীব্র রাগ নিয়ে উনি বললেন, আমার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিলি তুই? আমার শ্রেয়সীকে কেড়ে নিতে চেয়েছিলি। লোক ঠিক করে মারার প্ল্যান করেছিলি ওকে হলুদের রাতে, তাই না? তুই তো জানিস না তুর্য মরে যাবে, কিন্তু তার শ্রেয়সীর বিন্দুমাত্র ক্ষতি হতে দিবে না। চমকে উঠলাম আমি। অহমিকা আপু আমায় আজ মারার প্ল্যান করেছিলেন? তুর্য ছুরিটা আর একটু চেপে ধরতেই ভয়ে চিল্লিয়ে উঠলাম আমি চিল্লানোতে অহমিকা আপু, প্রিয় সবাই রুমে এসে উপস্থিত হলেন। তুর্য হাত থেকে ছুরিটা নিয়ে নিলেন তোহাস ভাইয়া। রক্তিম চক্ষু নিয়ে আমার দিকে তেড়ে আসলেন তুর্য। চোখ বন্ধ করে মনের মাঝে জমায়িত ক্ষোভ নিয়ে বলে উঠলাম, কেন আপনি এত রেগে যান তুর্য? মেরে ফেলবেন আপনি? রাগের মাথায় কি করতে যাচ্ছিলেন আপনি এসব? ওই মেয়ের সাহস কি করে হলো আমার জীবন থেকে তোমাকে সরানোর চেষ্টা করার? আজ আপনি এত ক্ষেপে গেলেন, অথচ সেদিন আপনি কোথায় ছিলেন তুর্য? কোথায় ছিল আপনার ভালোবাসা? কোথায় ছিল আপনার এত পাগলামি? ছেড়ে তো দিয়েছিলেন মাঝ রাস্তায়। চিল্লিয়ে বলে উঠলাম আমি। রাগ আর ভয়ের চোটে কথাগুলো বলে বসলাম আমি। হুশ আসতেই বুঝতে পারলাম একদম ঠিক করিনি আমি। কি বললাম এসব? তুর্য আমায় খুব ভালোবাসেন, খুব বেশি। আমি কেন বললাম এসব? বুক ফেটে যাচ্ছে আমার। রুমের সবাই একদম নির্জীব হয়ে আছে। তুর্যর দিকে তাকাতেই আটকে উঠল আমার মন। রক্তচক্ষু পানিতে টলমল। হাত বাড়িয়ে ওনাকে ছুঁতে যেতেই বাধা দিলেন উনি। পিছিয়ে গেলেন আমার কাছ থেকে কয়েক কদম। কণ্ঠে রাগ ও অভিমান নিয়ে বলে উঠলেন, ভালোবাসায় বিশ্বাসটাই প্রথম, জানিস তো? তোকে ভালোবেসে আমি কষ্ট বাদে আর কিছুই পাইনি, তবুও আমি তোকেই চাই। এতটাই ভালোবাসি, আল্লাহ ব্যতীত কারো সাধ্য নেই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। যেই ছেলেটা তোকে ছাড়া স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, তাহলে তোকে কিভাবে ছেড়ে দিতে পারে বল? পৃথিবীতে সব মানুষই এক চিলতে সুখ চায়। আমিও চেয়েছি তোর মাঝে, আমার এক চিলতে সুখ তোর মাঝে নিহিত। তাহলে সুখ আঁকড়ে না ধরে আমি কেন দুঃখ নিয়ে বেঁচে থাকতে চাইবো বল? তোকে ছাড়া তো বাঁচতে পারবো না, কিন্তু তোর মুখের কথাগুলো শোনার পর এক বিন্দুও শান্তিতে থাকতে পারবো না। বুকের বাঁ পাশটায় রক্তক্ষরণ হচ্ছে শ্রেয়সী, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আজ হয়তো সত্যি সত্যি হারিয়ে যাব, ছেড়ে দিয়ে যাব তোকে মাঝ রাস্তায়। কথাগুলো বলে এক দণ্ড দাঁড়ালেন না তুর্য। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। কান্নায় ভেঙে পড়লাম আমি। ঢলে পড়লাম ফ্লোরে। আরিয়ানা আপু এসে ধরতেই আপুর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালাম। উনি হারিয়ে যাবেন আপু। আমি কেন বললাম এসব? ও আপু, আমার মাথা ঠিক ছিল না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওনার এত রাগ দেখে মনে হয়েছে যদি উনি অহমিকা আপুকে মেরে ফেলেন, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। মরে যাব আমি ওনাকে ছাড়া। উনি হারিয়ে যাবেন। আমি কি করব? প্লিজ নিয়ে চলো আমায়। আরিয়ানা আপু আমার পাশে বসে বলে উঠলেন, তোকে আজ কিছু কথা বলতে চাই আমি। কান্না থামা প্লিজ। তুই কষ্ট পাবি বলে তুর্য কাউকে বলতে নিষেধ করেছিল। কথাটা হাতে গোনা কাছে কয়েকজনই জানে। তুর্য কেন তোর বিয়ে আটকায়নি, এত মাস কোথায় ছিল, সব বলবো আমি। তার আগে আমায় ক্ষমা করে দিস অহমিকার জন্য। ভেবেছিলাম ভালো হয়ে যাবে, কিন্তু ও যে এমন কিছু করবে কল্পনা করতে পারিনি আমি। এত নিকৃষ্ট আমার বোন, ভাবতে বুকটা ফেটে যাচ্ছে আমার। তোমার কোনো দোষ নেই আপু, প্লিজ তুমি ক্ষমা চাইবে না। আমি ভুল করেছি আপু। দীর্ঘ একটা শ্বাস ছাড়লো আরিয়ানা। পরিবারের প্রত্যেকটা মানুষই জানতো তুর্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুর্যর মতো এত কঠিন আর স্ট্রং পার্সোনালিটির মানুষ একটা মেয়ের জন্য দিনরাত পাগলামি করছে, ছুটে যাচ্ছে মেয়েটাকে এক পলক দেখার জন্য। তা জেনে বাবা মা আমরা সবাই চরম অবাক হয়েছিলাম। আমরা যখন জানতে পারলাম যেমন তেমন প্রেম নয়, চিরকুট প্রেম করছে তুর্য, অবাকের শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম সবাই। বাবা তো সারাক্ষণ বলতো, কবে দেখাবি আমার ছোট বৌমাকে? তুর্য বাবার খুব আদরের ছিলেন। তিনি যখন জানতে পেরেছেন ওনার গম্ভীর বদমেজাজি ছেলে এক মেয়ের জন্য পাগল, প্রায় পুরো বাড়িতে সব কাজের লোককে মিষ্টি খাইয়েছেন উনি।
কারণ বাবার ধারণা ছিল তুর্য কখনো কোনো মেয়ের প্রেমেই পড়বে না। সারাক্ষণ তোহাসকে বলতো, তুই তো লাভ ম্যারেজ করে নিলি, কিন্তু আমার গুণধর রাগী ছোট ছেলেকে যে কোন মেয়ে বিয়ে করবে? বাবা বিচলিত হয়ে পড়েছিলেন তোর সাথে দেখা করার জন্য, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুর্যর একটাই কথা, একদম শেষ পরীক্ষার দিন বাবাকে নিয়েই তবে সামনাসামনি হবে তার ভালোবাসার মানুষের। তুর্যের কথাই অটল রইল, কারণ সে তার প্রেয়সীর লেখাপড়ায় বিঘ্ন ঘটাতে রাজি ছিল না। আমরাও অপেক্ষার প্রহর গুনতে লাগলাম পরীক্ষার শেষ হওয়ার। অবশ্য তোর ছবি দেখেছিলাম মোবাইলে, আর তুর্য রুমের দেওয়ালে তো তোর অনেক বড় ছবিই আছে। আপুর কথার সাথে সাথে দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম বিশাল বড় ফ্রেমে বন্দিনী আমি। নুসাইবা আপুর বিয়ের অনুষ্ঠানে লাল ড্রেস পরে গিয়েছিলাম আমি। এটা সেই দিনেরই পিক, কিন্তু এই পিকটা কে তুললো এসব ভাবতে পারছি না আর। আপু বলেছেন তুর্যর বাবা মা আছেন, তবে তারা কোথায়? বাবা মা কোথায় আপু? নেই শ্রেয়া, বাবা নেই, মা আছে, কিন্তু কিন্তু বাদ দে সেসব কথা। বাবা মারা গেছেন ভাবতেই মনটা কেঁপে উঠল। আমাকে দেখার এত আশা ছিল ওনার। দেখেছিলেন আমায়? কি হয়েছিল 5 মাস আগে? সব কিছু এখন এত এলোমেলো কেন? তুই তুর্যর জন্য শেষ পরীক্ষার দিন অপেক্ষা করছিলি, তাই না? তুর্য সেদিন বাবাকে সাথে নিয়ে ছুটে গিয়েছিল তোর মুখোমুখি হতে, তোকেও বাবাকে দেওয়া কথা রাখতে, কিন্তু 3 মাস 15 দিন কোমায় ছিল তুর্য। জমে বরফ হয়ে গেলাম আমি। হাত পাও কেমন অসাড় হয়ে পড়েছে, চোখের পানিগুলো যেন নিষ্ঠুর হয়ে গেল। একদম কান্না পাচ্ছে না আমার, বরং শ্বাস আটকে আসছে। মনে বারবার প্রতিধ্বনি হচ্ছে আরিয়ান আপুর বলা বাক্যটার, অতিশোকে মানুষ পাথর হয়ে যায়। আমার বেলায়ও তাই ঘটেছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার ভেতরটা, অথচ চোখে এক ফোঁটা অশ্রুর চিহ্নও নেই। তুর্য কোমায় ছিলেন এটা মনে পড়তেই যেন বুকটা হাহাকার করে উঠছে। নীরবতা ছেয়ে গেল চারদিকে। গভীর রাতের আধারে যেন আমি আমার জীবনে ধেয়ে আসা অন্ধকার দেখতে পাচ্ছি না। আমার সহ্য শক্তি নেই আর। আমি হাসতে চাই, ভালো থাকতে চাই তুর্যর সাথে। আরিয়ানা আপু দীর্ঘ একটা শ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করলেন, সেদিন যাওয়ার পথে তুর্য ও বাবার খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা ব্রেক ফেলছিল। অ্যাক্সিডেন্টের কথা শুনে স্তব্ধ হয়েছিলাম সবাই। হসপিটালের পৌঁছেই জানতে পারলাম বাবা আর নেই। তুর্যরও অবস্থাও ভালো না, বাঁচার চান্স ছিল না। ডক্টররা জানায় বেঁচে গেলেও তুর্য হয়তো কোমায় চলে যাবে। মাথার আঘাতটা ছিল গভীর, মস্তিষ্কে আঘাত হানে। সত্যি তাই হলো। সেদিন আর তোর কাছে পৌঁছানো হলো না বাবা আর তুর্যর। বাবার আশাটা আশায় থেকে গেল চিরতরের জন্য। তুর্যর অবস্থাও বাবার মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। শোকের ছায়া নেমে এলো পুরো পরিবারে। এত কিছুর মাঝে আমরা একদম ভুলে গেলাম তোর কথা। ভাগ্য এতটাই খারাপ যে তুর্যের মোবাইলটা পর্যন্ত সেদিন বাড়িতে ফেলে গিয়েছিল। 3 মাস পর যখন তুর্য সুস্থ হয়, সাথে সাথেই ছুটে গিয়েছে তোর কলেজে, ওই দারোয়ান চাচার কাছে। ওখানে তো পেলই না, বরং জানতে পারলাম উনি মারা গেছেন। তোদের বাড়ির অ্যাড্রেসও তুর্য জানতো, সেখানে গিয়েও তোকে পাইনি। তোরা নাকি বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছিলি। পাগল হয়েছিল তুর্য, দিনরাত শুধু তোর খোঁজে বাহিরে বাহিরে থাকতো। লোক পর্যন্ত লাগিয়ে রেখেছিল। রাতের আধারে কাঁদতো ছেলেটা, নিজেকে বন্দি করে রাখতো অন্ধকার রুমে। আবাস মরে যাওয়ার ঠিক 15 দিন আগে তুর্যর মোবাইলে ফোন এসেছে, কে যেন তোকে দেখেছে হসপিটালে একটা ছেলের সাথে। ফোন পাওয়ার মাত্রই তুর্য ছুটে গিয়েছিল সেখানে। নিজের খালাতো ভাইয়ের সাথে তোকে দেখতে পেয়ে থমকে গিয়েছিল তুর্য। কোনোভাবেই সে বিশ্বাস করতে পারছিল না তুই আবাসের বউ। আবাসের বিয়েতে আমাদের কারোই যাওয়া হয়নি, আর ওর বিয়েটাও খালামণি হুট করেই ঠিক করেছিল। তুর্যর রক্ত টকবগিয়ে উঠেছিল তোকে আবাসের বউ হিসেবে দেখে। বাসায় এসে ঘরের সব কিছু ভাঙচুর করছিল। তুহাস আটকাতেই ওকে জড়িয়ে ধরে কেঁদেছিল তুর্য। বড় ভাইয়ের কাছে আবদার করেছিল তোকে এনে দিতে, কিন্তু তা কি আর সম্ভব ছিল?
অন্যের বউ হয়ে গিয়েছিলি তুই। অন্য কারো বউ কি আর কেড়ে নিয়ে আসা যায়? পারিনি, আমরা পারিনি তুর্যের আবদারটা রাখতে। তারপর থেকে নিজেকে অন্ধকারে রাখতেই ভালোবাসত তুর্য। তোর ব্যাপারে খোঁজও রাখতো। যাকে আমরা নিজের চেয়েও বেশি ভালোবাসি সেই মানুষটা যদি অন্য কারো হয় তবুও আমরা তাকেই ভালোবেসে যাই। ভালোবাসা কি এতটাই ঠুনকো হয় যে সব সময় স্রোতে অথবা মানুষটা অন্য কারো হয়ে গেলেই আমরা ভুলে যাই তাকে? পারেনি তুর্যও কখনো পারেনি তোকে ভুলতে, বরং ওর ভালোবাসার পাগলামি বেড়ে গিয়েছিল শতগুণ। তোর হাজবেন্ড থাকা সত্ত্বেও আড়াল থেকে তোর খেয়াল রাখতো, তোকে ভালোবাসার দায়িত্বটাও পালন করে যাচ্ছিল। শুধু নিজেকে হারিয়ে বলেছিল তোকে হারানোর সাথে সাথে সুখ কখনোই আর ধরা দেয়নি তুর্যর জীবনে। কিন্তু তোর বিরুদ্ধে হাজারো ক্ষোভ জমা হয়েছিল তুর্যর মনে, তাই নিজের ক্ষোভ রাগ দমিয়ে রাখতে না পেরে ভার্সিটিতে খারাপ বিহেভ করেছে। তুই গাড়িতে হাত দিয়েছিস বলে গাড়ি ভাঙেনি, গাড়ি ভেঙেছে কারণ তার অজান্তেই তার শুভপরীর গায়ে কাদা ছিটকে পড়েছে। সব রাগ মিটিয়েছে গাড়িটা ভেঙে। আবাস মারা যাওয়ার দিনও তুর্য যায়নি। তোকে সামনে সামনে দেখলে নিজের রাগটা বেড়ে যাবে, সবার সামনে কিছু বলবে তাই না গিয়ে নিজেকে বন্দি করে রেখেছিল চার দেওয়ালের মাঝে। আবাসকে তো তুর্যই খুন করতে চেয়েছিল। যেদিন জানতে পেরেছে তোকে রেখে পরনারীতে মগ্ন সে, তোহাস আটকে রেখেছিল বহু কষ্টে। কিন্তু দেখ, তুর্যর আর খুন করতেই হয়নি, তার আগেই আল্লাহ ওকে শাস্তি দিয়েছে। অতিরিক্ত নেশার কারণে হারাতে হয়েছে নিজের জীবন, হার্টে ইনফেকশন হয়ে মারা গেছে। আসলে একটা কথা কি জানিস, যে নিজের প্রিয় জিনিসটা হারায় সেই বুঝে কেমন কষ্ট হয়, কেমন যন্ত্রণা হয়। আর কেউ অপ্রত্যাশিত অন্য কারো মূল্যবান জিনিসটা পেয়েও কদর না করে ফেলে রাখে অবহেলায়। আবার বুঝেনি তোর প্রিয়রিটি। আর তুর্য প্রতিনিয়ত চোখের জল ফেলেছে তোকে হারিয়ে। এখনো বিশ্বাস হয় না শ্রেয়া, সেই ছেলে জীবনের অনেক কঠিন পরিস্থিতি ফেস করেও এক ফোঁটা অস্ত্র গড়ায়নি চোখ থেকে। সেই ছেলেটা একটা মেয়ের জন্য চোখের জল বিসর্জন দিয়েছে। আল্লাহ হয়তো তুর্যকে তোকে পাওয়ার আরেকটা সুযোগ দিয়েছে। নিজেকে কিছুটা গুছিয়ে নে তুর্য। তোকে ভার্সিটিতে পিওর বাবা ভর্তি করিয়ে দিয়েছে। না, উনি করাননি, বরং ওনাকে দিয়ে কাজটা করিয়েছে তুর্য। পিওর বাবা আমাদের অফিসের ম্যানেজার। তুর্যর কথা মোতাবেক সব কিছু করেছে উনি। চাইলে তোকে জোর করে নিজের কাছে আনতে পারত, কিন্তু তুর্যের ইচ্ছে ছিল ধীরে ধীরে আবারও নিজের শুভ্রপরীকে নিজের করে নিতে। তুর্যর ভালোবাসায় আঙুল তুলে ঠিক করিসনি শ্রেয়া, কিন্তু আমি জানি ও কষ্ট পেয়েও তোকে ছাড়বে না। ওর অস্তিত্বে মিশে গেছিস তুই। আপুর কথা শুনে স্তম্ভিত হয়ে রইলাম আমি। নিয়তি কেমন তিক্ত খেলা খেললো আমাদের সাথে, আমাদের দুজনের জীবনে ভয়ঙ্কর প্রলয় ডেকে আনলো। অন্ধকারে ঢেকে গেল আমাদের জীবনটা। অন্ধকার যেমন আছে তেমন আলোও তো আছে। রাতের পর যদি দিন হয়, নতুন এক ভোরের সূচনা হয়, তাহলে আমারও তুর্যর জীবনে কেন নতুন ভোরের আগমন ঘটবে না? ভাগ্য যখন আমাদের দুজনকে আবারও কাছাকাছি টেনে এনেছে, তাহলে কেন দূরে দূরে অবস্থান করছি আমরা? তুর্যর চেয়ে বেশি কখনো কেউ আমাকে ভালোবাসতে পারবে না, কখনো না। তুর্যর ভালোবাসা স্বার্থহীন, আমার ভালোবাসা খুবই নগণ্য ওনার ভালোবাসার তুলনায়। নতুন এক ভোর চাই, নতুনভাবে নিজেকে পূর্ণ করতে চাই। তুর্যকে চাই, জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকেই চাই তুর্য। এক মুহূর্তও বসলাম না আমি, দৌড়ে চলে এলাম ছাদে। পেছন থেকে নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। পিঠে মাথা হেলিয়ে কান্না মিশ্রিত স্বরে এক নিঃশ্বাসে বলে উঠলাম, ভালোবাসি তুর্য, খুব ভালোবাসি আপনাকে। আমি জানতাম আপনি এখানেই থাকবেন, দয়া করে হারিয়ে যাবেন না। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। রাগের বশীভূত হয়ে আমি ভুলভাল বকে ফেলেছি, কিন্তু আপনাকে ভুল বুঝিনি, কখনো ভুল বুঝিনি। আমার হাতটা টেনে সরিয়ে দিলেন তুর্য। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে ওনার। আমি অশ্রুসিক্ত নয়নে তাকাতেই চোখ ফিরিয়ে নিলেন তিনি।
নিঃশব্দে বিনা বাক্যে আমার হাতটা টেনে নিয়ে যেতে লাগলেন নিচে। নিচে এসে ড্রয়িং রুমে এক বৃদ্ধ লোক দেখে খুব অবাক হলাম। আরিয়ানা আপু, প্রিয়ু, আয়ুষ ভাইয়া সবাই একদম চুপচাপ বসে আছে। তিতিশা আপুর কোলে বসে বুকে মাথা রেখে ঘুমে মগ্ন। রাত ৩টা বাজে। গভীর রাতে নীরবতার বদলে ড্রয়িং রুমে মানুষের সমাহার। আমাকে টেনে নিয়ে সোফায় বসালেন তুর্য, নিজেও বসে পড়লেন আমার পাশে। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠলেন, শুরু করুন কাজী সাহেব। চমকে উঠলাম আমি। তুর্যর দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই ওড়নাটা ভালো করে মাথায় দিয়ে বলে উঠলেন, কবুল বলতে দেরি করবে না, ওকে? বিস্মিত হয়ে পড়লাম। কি হচ্ছে এসব? এত রাতে কাজে এমন ভাবে বিয়ে? আবার বলছে অতি বিলম্ব না করে কবুল বলে দিতে। কাজী সাহেব কবুল বলতে বললে বিস্ময়কর দৃষ্টিতে সবার দিকে তাকালাম আমি। সবাই যেন তুর্যের পক্ষে। এত রাতে এমন করে বিয়ে কেমন জড়তা ঘিরে ধরেছে আমায়। তুর্যর তীক্ষ্ণ রাগান্বিত চক্ষু শেষমেশ কবুল বলতে বাধ্য করলো আমায়। তুর্য একটুও সময় নিল না কবুল বলতে। আলহামদুলিল্লাহ বলে প্রিয় সবাইকে মিষ্টি মুখ করাতে ব্যস্ত হয়ে পড়ল। কে বলবে একটু আগে তুফান হয়েছে এ বাড়িতে, আর অদ্ভুতভাবে বিয়েতেও কতটা খুশি সবাই। কাজী সাহেবকে এগিয়ে দিতে গেল আয়ুষ ভাইয়া, তোহাস ভাইয়াও চলে গেলেন রুমে। প্রিয়র সাথে আমি চলে যেতে নেব, তখনই খেয়াল করলাম তুর্য আমার হাতটা ধরে রেখেছে। হেসে দিল প্রিয় ও আরিয়ানা আপু। ওকে ছেড়ে দে তুর্য, কাল তো বিয়ে অনুষ্ঠান, 3:30 বেজে গেছে, এখন না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। স্টে আমার সাথে আমার রুমে ঘুমাবে ভাবি। বিয়ে করেছি, এখন বউ আমার সাথেই থাকবে। বউ ছাড়া এক মুহূর্ত চলবে না আমার। বিনা লজ্জা সংকোচে তুর্যর কথা বলা শুনে বিষম খেলাম আমি। মারাত্মক লোক তো উনি, মুখে কি কিছুই আটকায় না? লজ্জা কি আমার মতো করে ওনাকে ঘিরে ধরে না? উনি তো পুরোপুরি লজ্জাহীন, যাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় নির্লজ্জ। মারাত্মক ভয়াবহ বেয়াদব তুর্য চৌধুরী আমার স্বামী ভাবতেই হৃদয়টা কেঁপে উঠছে।